নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখব তা হচ্ছে বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে যে যুদ্ধের দামামা বেজে গিয়েছে। একদিকে ইসরায়েল এবং আমেরিকা জোট বেঁধে ইরানের সঙ্গে যেখানে যুদ্ধে তৎপর হয়েছে, যুদ্ধ চলছে, ঠিক তেমনভাবেই ভারতের ময়দানে, খেলার ময়দানেও কিন্তু কার্যত আজকে বলা যেতে পারে যুদ্ধ। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, তাদের মধ্যে এক প্রকার কিন্তু মাঠে যুদ্ধ চলবে আজ। ডু অর ডাই ম্যাচ রয়েছে ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের, আর সেটা হচ্ছে কোথায়? খোদ কলকাতার নন্দনকানন ইডেন গার্ডেন্সে। টি-20 ওয়ার্ল্ড কাপের মুখোমুখি হতে চলেছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ, আর এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ তা কিন্তু গোটা ভারতবাসী জানে। 140 কোটি ভারতবাসী কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছে আজকের খেলার ফলাফলের দিকে। তার কারণ, আজ যদি ভারত কোনোভাবে ছিটকে যায়, কোনোভাবে পরাজিত হয়, তাহলে কিন্তু সেইখান থেকে দাঁড়িয়ে সেমিফাইনালে কিন্তু পৌঁছতে পারবে না ভারত। ফলে বোঝাই যাচ্ছে আজকের ম্যাচটা ঠিক কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। আর এই পুরো বিষয় নিয়ে কিন্তু আজ আমরা এই বিশেষ খবর সাজিয়েছি আপনাদের জন্য। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সাংবাদিক, আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। অঞ্জন, এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খেলা টি-20 ওয়ার্ল্ড কাপ, সেই টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু আর কিছুক্ষণ বাদেই শুরু হতে চলেছে। এই মুহূর্তে তোমার কাছ থেকে প্রথমেই যে বিষয় জানতে চাইবো যে খেলার ময়দানে টসের ঠিক খবরটা কি? কারণ টসের ওপরেও কিন্তু বলা যেতে পারে ক্রিকেট প্রেমীরা তারা কিন্তু টসের দিকেও কিন্তু অনেকটা তাকিয়ে থাকেন, মুখিয়ে থাকেন তারা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে টসের খবরটা ঠিক কি রয়েছে তোমার কাছে অঞ্জন? তুমি একদমই ঠিক বলেছো। আজকের ম্যাচে কিন্তু একটা টস কিন্তু একটা বিরাট ফ্যাক্টর হতে চলেছে। ভারত যদি টসে জেতে, তো জিম্বাবুয়ে ম্যাচে যেরকম ব্যাটিং করেছিল সেরকম ধুমধারাক্কা একটা ব্যাটিং করে কিন্তু একটা বড় টোটাল 200-র উপরে টোটাল কিন্তু তারা করতে কিন্তু ভারত কিন্তু চাইবে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজও কিন্তু একটা প্রথমে ব্যাটিং করে, তাদের দুটো দলের কাছেই কিন্তু ব্যাটিং কিন্তু প্রধান শক্তি। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ওয়েস্ট ইন্ডিজে 8 থেকে 9 নম্বর যে ব্যাটার আছে যারা ভার্টিক্যাল ব্যাটসম্যান, তো দুটো দলই কিন্তু চাইবে তারা প্রথমে ব্যাটিং করতে। তবে দল জিততে তাদের জনকৌশল আছে, তারা ব্যাটিং নেবে না বোলিং নেবে, সেটা কিন্তু দুটো দলের যে শক্তি বলো, গভীরতা বলো, দুটো দলের গভীরতা দুটোই কিন্তু ব্যাটিং। অবশ্যই ভারতের কাছে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে কিন্তু প্রজাপতির বুমরাহ এবং ভারতের স্পিন বিভাগ এবং অক্ষর প্যাটেলকে কিন্তু এই ম্যাচে কিন্তু দেখা যেতে পারে। অক্ষর প্যাটেল তুমি জানো, ব্যাটিং এবং বোলিং দুই হাতে কিন্তু তার স্পিনের যাবে, দুই দিকেই কিন্তু তিনি সদ্য অস্ত্র। এবং ভারতের সূর্যকুমার যাদব কিন্তু কি করেন সেই দিকে কিন্তু প্রত্যেকের নজর থাকবে। টস জিতে যদি তিনি টস জিততে পারেন, বা ওয়েস্ট ইন্ডিজও যদি টস জিতে কি করবে। এবং সঞ্জু স্যামসন গত ম্যাচে সুযোগ দিয়ে, তুমি দেখেছো নিশ্চয়ই, এত সুন্দর একটা ইনিংস খেললো জিম্বাবুয়ে ম্যাচে, তিনি কিন্তু সেটা চাইবেন। এবং অভিষেক শর্মা, যিনি গত ম্যাচে কিন্তু প্রথম 3টে ম্যাচে সুন্দর ডাক করার পর তিনি কিন্তু গত ম্যাচে কিন্তু তার ফর্মে ফেরার কিন্তু তো অভিষেক শর্মার যদি শট চলে তাহলে কিন্তু সব হিসাব করতে দিতে পারে ভারতের কিন্তু পাল্লা ভারী। এবং ভারতের সূর্যকুমার যাদব, বাকিরা তো আছে, অভিষেক শর্মা এবং প্রথম 3জন ব্যাটার ভারতে কিরকম প্রপার ব্যাটিং পারফর্ম করে সেই দিকে কিন্তু অনেকটা ম্যাচের পরিস্থিতি নির্ভর করবে। একদমই অঞ্জন, টসে যে দলই জেতুক না কেন, ওয়েস্ট ইন্ডিজ কিংবা ভারত, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু কি বাড়তি সুবিধা পেতে পারে যেই দলই টসে জেতুক না কেন? অবশ্যই তাদের যে পরিকল্পনা তাই অনুযায়ী তারা করবে। যে তুমি তো মনে থাকবে হচ্ছে যে ভারতীয় অধিনায়ক পাকিস্তান ম্যাচেতে কিন্তু সূর্যকুমার যাদব টসে হেরেছেন, পাকিস্তান কিন্তু টসে জিতেছিল। সূর্যকুমার যাদব কিন্তু বললো, পাকিস্তান ফিল্ডিং নিয়েছিল, বলে আমরা জিতলে কিন্তু আমরা ব্যাটিং করতাম। ধরো তুমি ভারতীয় দল কিন্তু যেটা চাইবে, ধরো ব্যাটিং করতে চাইবে, বোলিং করতে চাইবে,
এবার অপোজিট সেটাই তাদের ছিল। হুম এবারে মানে তাও একটু টপে নাচতো, তারা সেইটা পেল। কি পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টে হুম সেইটার দিকে একটু খরচ নজর থাকবে। কিন্তু ম্যাচটা তুমি সব সব ইঞ্চিতেই কিন্তু আজকের ম্যাচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং যে জিতবে সেই কিন্তু 2016 থেকে মনে থাকবে 2016 টি-20 বিশ্বকাপের ফাইনাল, হুম যেখানে ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান ঝড় কার্লোস ব্যাথওয়েতে সেই সেরকম একটা জিত ওয়েস্ট কিন্তু চাইবে ওয়েস্ট ইন্ডিজের কেউ খেলুক। এবং অবশ্যই ভারতের কাছে কিন্তু এটা একটা মান রক্ষার লড়াই। এবং গৌতম গম্ভীর কোচ গৌতম গম্ভীরের কিন্তু চাকরি নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন কিন্তু দেখা দিয়েছে পুরো ভারতে। কিন্তু গম্ভীরের সাউথ আফ্রিকা ম্যাচটা হারের পর, হুম গম্ভীরের তারপর গত টেস্ট সিরিজে গুলোতে ইন্ডিয়া হারের পর ঘরের মাঠে গৌতম গম্ভীর কিন্তু বেশ চাপে রয়েছে। এই বিশ্বকাপে যদি ভারত জিততে না পারে আজকের ম্যাচটা এবং বিশ্বকাপটা যদি ভারত না তুলতে পারে, গম্ভীরের চাকরিও কিন্তু একটা প্রশ্নচিহ্ন কিন্তু রয়েছে। এবং অঞ্জন, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, একদম একদম। অঞ্জন, এই ক্ষেত্রে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়া দুই টিমের দিকেই যদি নজর রাখা যায়, কোন কোন বিশেষ প্লেয়ারের দিকে, খেলোয়াড়ের দিকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে? মানে বলা যেতে পারে আজকের এই যে হাড্ডাহাড্ডি ম্যাচ, সেই ম্যাচে কাদের ওপর বিশেষত ভরসা করা হচ্ছে ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে? একদমই তোমাকে যেটা তখন বললাম, ভারতের টপ অর্ডার কিন্তু টপ অর্ডারের দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। অভিষেক শর্মা, তোমার সূর্যকুমার যাদব, হুম তোমার সঞ্জু স্যামসন, এরকম টপ অর্ডার ব্যাটসম্যানদের দিকে কিন্তু নজর থাকবে। কিন্তু তারা যারা টপ অর্ডার খেলাটা তৈরি করে। হুম এবং তুমি অবশ্যই এর জন্য ওয়েস্ট ইন্ডিজের দলে যদি তুমি দেখো, তাহলে ওয়েস্ট ইন্ডিজের দলে সিমরান হেটমায়ার, পাওয়েল, সেটা ফর্ম, এরকম কিন্তু তাদের ব্যাটার আছে। তারপর তোমার হোল্ডার, জেসন হোল্ডার, এরকম কিছু কিন্তু তাদের ক্রিকেটার আছে কিন্তু তারা কিন্তু যখন তখন কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। হুম ওয়েস্ট ইন্ডিজে অনেক আনকোড়া প্লেয়াররাও আছে যাদের যে কিন্তু সেইভাবে পরিচিত নয়। তুমি জানো কার্লোস ব্যাটওয়ে 2016 ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগে টি-20 ইডেন গার্ডেন্সে সেইটা হয়েছিল, একটা ঐতিহাসিক ইনিংস, একেবারে 24 রান বাকি ছিল, 4-6 মেরে তিনি জিতিয়ে দিয়েছেন। হুম তার আগে কি কার্লোস ব্যাটওয়েকে কেউ চিনতো? কেউ চিনতো না। মানে সেরকম সেইভাবে কেউ নাম জানতো না। হুম সেখান থেকে তুমি ইতিহাস করে কিন্তু কার্লোস ব্যাটওয়ে কিন্তু ইতিহাসে জায়গা করে নিয়েছে। এরকমই একটা মঞ্চ বলা যেতে পারে আজকের এই ম্যাচটা। অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, তাদের পুরনো ঐতিহ্য, তাদের ক্রিকেট প্রতিষ্ঠা করার জন্য। হুম 2016 সালের পর তারা কিন্তু এইভাবে যথেষ্ট ব্যালেন্স, বিশেষ করে তাদের অধিনায়ক যে গ্যারেন্ট স্যামি, যে দুবার বিশ্বকাপ জিতিয়েছে, 2016 ক্যাপ্টেন ছিল, তিনি এখন কোচ দলের, হুম তিনি কিন্তু দলটাকে বেশ ঐক্যবদ্ধ করেছেন। এবং ভারতীয় দলের জন্য তো তোমাকে যেন তো কিছুক্ষণ আগে বললামই হুম কেন গুরুত্বপূর্ণ। যতটা ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক বড় কিন্তু পরীক্ষা কিন্তু কোচ গম্ভীরের জন্য। কোচ গম্ভীরের বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু অলরেডি উঠতে শুরু করে দিয়েছে। হুম বেশ গত 1 বছর ধরে কিন্তু চলছে। বিশেষ করে বিরাট কোহলি প্লেয়ারের টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে হবে, সেই জায়গায় তিনি ওয়াশিংটন সুন্দরকে 3 নম্বরে ব্যাট করাচ্ছেন। বিভিন্ন মানে গৌতম গম্ভীর যদি চান দলে 11 জন ব্যাটার খেলান, হুম মানে অলরাউন্ডারের উপর নির্ভর করে। তো এরকম ভাবে গৌতম গম্ভীরের যেদিনকে তার স্ট্র্যাটেজি চলছে তিনি হিরো হবেন। যদি ব্যর্থ হয় ভারত হুম কোনোভাবে, সম্পূর্ণ দায় কিন্তু করবে গম্ভীরের। এবং তার গম্ভীরের ছিল কলকাতায় কিন্তু তার কিন্তু এক প্রকার বিদায় ঘন্টা বেজে যাবে। অত্যন্ত দর্শকরা কিন্তু দর্শকরা কিন্তু বাজিয়ে দেবেন, সেটা কিন্তু বলাই যায়। একদমই অঞ্জন। অঞ্জন, যে বিষয় আরো একটা যে বিষয় প্রশ্ন উঠে আসছে তা হচ্ছে আবহাওয়া। আবহাওয়ার কারণে কিন্তু যে ব্যাপার, যে বিষয় উঠে আসছে এক্ষেত্রে, যে মাঠের উপরে শিশির জমে থাকলে খেলার ক্ষেত্রে কতটা সুবিধা বা অসুবিধা কি হতে পারে? যদিও সিএবি চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি বলেছেন যে সমস্ত প্রোটেকশনই নেওয়া থাকবে সেক্ষেত্রে। না, শিশির দেখো, শিশির তো কারোর কন্ট্রোলে থাকে না।
একদমই। যতই তুমি একটা প্রকৃতি কারোর কন্ট্রোলে থাকে না, হুম তবে গত 3-4 দিন যা পরিবেশ ছিল, আমিও মাঠে উপস্থিত ছিলাম। হুম তো দেখা গেছে কিন্তু শিশির কিন্তু পড়ছে না গত তিন চার আচ্ছা। দিন যা। এবং এই সময়টা কিন্তু বেসিক্যালি কিন্তু শিশির পড়ে না। এটা যদি জানুয়ারি মাসে বা ডিসেম্বরে খেলা হতো, এটা কিন্তু শিশির হতো, স্পিনারদের বল হিট করতে ক্ষমতা। কিন্তু গত 3 দিনে কিন্তু ইডেন গার্ডেন্সে সেভাবে হুম কিন্তু শিশির পড়েনি। সেখান থেকে দাঁড়িয়ে আজকেও সেভাবে যদি যদি কিছু না হয়, সেভাবে না পড়ার সম্ভাবনাই প্রবল। হুম তো শিশির কিন্তু সেভাবে কিন্তু কোনো ফ্যাক্টর হবে না। এ বরঞ্চ বরঞ্চ তুমি যদি মনে করো ইডেন গার্ডেন্সের পিচ কিরকম হবে ইয়ে করে, পিচের দিকে কিন্তু সমস্ত নজর থাকবে। সুজন মুখোপাধ্যায় যে পিচ কিউরেটার সিএবি, হুম তিনি বলে দিয়েছেন ব্যাটাররাও সুবিধা পাবেন, বোলাররাও পাবেন, এবং তিনি আইসিসির কথায় কিন্তু পুরো পিচটা তৈরি করেছেন। আইসিসি চাইছে ব্যাটের রান আপ, আইসিসির কথাই কিন্তু পিচ তৈরি করা হচ্ছে। হুম। অঞ্জন, পাশাপাশি যে আরো একটি বিষয় উঠে আসছে, যেহেতু ব্যাটিং সহায়ক পিচ এমনটাই কিন্তু জানা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে বোলারদের উপরেও কিন্তু এই খেলা অনেকটা নির্ভর করছে। তো বোলারদের ক্ষেত্রে হ্যাঁ, আমি বিশেষ আমি কি আমি ব্যবস্থা? তোমাকে আমি তোমাকে এতক্ষণ যেটাই বলছিলাম, হুম এটা যে দক্ষিণ ওয়েস্ট ইন্ডিজের বোলিং কিন্তু যথেষ্ট নড়বড়ে, হুম যথেষ্ট নড়বড়ে। সেখান থেকে ভারতে কিন্তু বোলিং লাইন আপ যথেষ্ট স্ট্রং। যে তুমি সিরাজ বলো, তুমি জাসপ্রীত বুমরা বলো, আমি যে এতক্ষণ যেই নামগুলো হুম বলছিলাম, হুম হুম সেখান থেকে দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়া আছে। একটা কম্প্যাক্ট যদি বোলিং অ্যাটাক বলো, সেটা কিন্তু ভারতের কিন্তু আছে। সেখান থেকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা যে কত দ্রুত রান তুলতে পারবে, হুম যেটা দক্ষিণ আফ্রিকা ম্যাচে অবশ্যই তারা করে দেখিয়ে দিয়েছে। এটা কিন্তু তাদের কাছে, দক্ষিণ আফ্রিকার কাছে কিন্তু ভারতের বোলিং কিন্তু ফেস করা কিন্তু একটা কিন্তু বড় চ্যালেঞ্জ হতে চলেছে। হুম। অঞ্জন, তুমি শুনতে পাচ্ছ? একদম আহ, অঞ্জন, এই মুহূর্তে দাঁড়িয়ে ইডেনে কতজন তাও দর্শকের ভিড় দেখা যাচ্ছে? এটা তো একদমই স্বাভাবিকভাবেই একদমই এটা আমি একটা এইটাই প্রশ্ন উঠেই আমি আসবে। এইটা একদমই কাতারে কাতারে মানুষ, কাতারে কাতারে দর্শক হুম কিন্তু ইডেন গার্ডেন্সে কিন্তু প্রবেশ করে গেছেন। হুম Then, হুম মানে ফুল হাউস, ফুল সিট যাকে বলা হয়, সেই সিট হুম কিন্তু একদম ভর্তি। এবং তো সব থেকে মজার বিষয় হলো, হুম। এখনো কিন্তু একটা কালোবাজারি, এইটা টিকিটের একটা কালোবাজারি আমরা গত 3-4 দিন 5 দিন ধরে দেখতে পেরেছি। আচ্ছা। এটা কিন্তু ম্যাচ শুরু হওয়ার 1 ঘন্টা 45 মিনিট আগেও কিন্তু ইডেন গাড়ি ময়দান চত্বরে কিন্তু দেখা যাচ্ছে। টিকিটের কালোবাজারি এখনো তোমার 900 টাকার টিকিট হুম 4,000-5,000 টাকায় কিন্তু বেরোচ্ছে। সেইটা গতকাল এবং আজকে সকালে সেইটার পরিমাণ ছিল 8,000, 10,000, 12,000, 15,000। আচ্ছা। এটা হুম কিন্তু এখনো 4,000-5,000 টাকায় বেরোচ্ছে। মানে টিকিটের কালোবাজারি কিন্তু রয়েছে, হুম দর্শক উন্মাদনা রয়েছে। ইভেন তোমাকে জানিয়ে রাখি, বিভিন্ন জেলা, বিভিন্ন শহর থেকে, তুমি যে বলছিল গোটা ভারত তাকিয়ে আছে, হুম সেরকমই কিন্তু গোটা দেশ থেকে কিন্তু সমর্থকরা এসেছেন। মানে সকালে ভোরবেলা এক একটা বিভিন্ন ফ্লাইটে এসেছেন, হুম ফ্লাইটে ট্রেনে বিভিন্ন এসে কিন্তু তারা গড়ের মাঠে কিন্তু বিশ্রাম দিচ্ছেন, খেলা শুরু হওয়ার অপেক্ষা করছে। হুম। এক অন্য ছবি, এক দিনে নন্দনকাননে মায়াবী ইডেনে অন্য একটা ছবি কিন্তু ফুটে উঠছে দেবাঞ্জলি। একদমই অঞ্জন। অঞ্জন, যে বিষয় যে কলকাতায় যেহেতু ম্যাচ হচ্ছে, তাও আবার ইন্ডিয়ার ম্যাচ, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে সেখানে কিন্তু ইন্ডিয়ার সমর্থকদের ভিড়টা কিছুটা বেশি হবেই। এবং প্রত্যেক খেলার ক্ষেত্রে যেখানে দাঁড়িয়ে সমর্থকদের ভিড়টা এখানে বেশি, সমর্থকদের জনসমাগমটা এখানে বেশি, সেখানে কি কোথাও গিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে এটা একটা চাপ সৃষ্টি করতে পারে? সম্পর্কের দিক তো অবশ্যই রয়েছে। তার জন্য বলে রাখি যে বেশ কিছু সেলিব্রিটিরও তোমার কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। শোনা হুম যাচ্ছে অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। তার পুত্র কিন্তু জয় শাহ কিন্তু আইসিসি চেয়ারম্যান, হুম আইসিসি চেয়ারম্যান যে আইসিসি থেকে কিন্তু তাকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। সেখান থেকে অমিত শাহ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকার কথা। এছাড়া নেতা, মন্ত্রী, সেলিব্রিটি, বিভিন্ন বিনোদন জগৎ শুরু করে রাজনৈতিক জগৎ, তারা হুম কিন্তু আজকে ইডেন গার্ডেন্সে কিন্তু তাদের দেখা যাবে। তুমি জানো
আইপিএল থেকে শুরু করে বিভিন্ন বড় ম্যাচে আমরা দেখেছি দিলীপ ঘোষ বিজেপির নেতা, তারপর মনোজিৎ তৃণমূলের নেতা, তারপর সিপিএম এর সুজন চক্রবর্তী, একটা মানে মিলন ক্ষেত্র হয়ে যায় কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। তারা কিন্তু ক্লাবে বিভিন্ন বাকবিতণ্ডা আমরা যে সারা বছর তারা থাকে সেইটা কিন্তু করে যে সেটা দূরে সরিয়ে রাখি, জেনে ক্লাব হাউসে কিন্তু একসঙ্গে মানে চা ফিস্টাই খেতে খেতে কিন্তু তারা ম্যাচ উপভোগ করেন। আজকেও সেরকম একটা মুহূর্ত কিন্তু দেখার সাক্ষী রয়েছে কলকাতা ইডেন গার্ডেন। একদম অঞ্জন, বহু ক্রিকেটার, বহু ইন্ডিয়ান দলের বহু ক্রিকেটাররা রয়েছেন যাদের কাছে ইডেন গার্ডেন্স কিন্তু বলা যেতে পারে ঘরের মাঠ। তো সেখানে দাঁড়িয়ে আজকে টি20 বিশ্বকাপে কোথাও গিয়ে কি সেই সমস্ত ক্রিকেটারদের কাছে এটা একটা বিশেষ সহায়তা করবে যে ঘরের মাঠে খেলা, কোথাও গিয়ে কি তারা একটা কমফোর্টেবল জোন খুঁজে পাবে? তুমি যদি ঘরের মাঠ বলো, একমাত্র কোনো ক্রিকেটারের কাছেই কিন্তু সেভাবে ঘরের মাঠ না রয়ে ইডেন গার্ডেন, মানে তারা বাংলা দলে খেলেন না। কিন্তু অবশ্যই আইপিএল এ বরুণ চক্রবর্তী, যেটা কালকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিক সম্মেলনে, এই বরুণ চক্রবর্তী কিন্তু কেকেআর এর তুমি জানো একটা গুরুত্বপূর্ণ সদস্য, যার উপর কিন্তু ভারতের আজকে অনেকটাই জেতা নির্ভর করছে। সেই বরুণ চক্রবর্তী আছেন। সেইভাবে দেখতে গেলে কিন্তু আইপিএল এখনো এসে যাওয়ার ফলে কি হয়েছে, অনেকেই মানে নিজেদের ঘরের মাঠ মনে করতে যাচ্ছে। রামপাল পাওয়েল তিনিও কিন্তু কেকেআর এর সদস্য ছিল, সেভাবে কিন্তু যদিও সুযোগ পাননি। তো সেইভাবে দেখলে অনেকের কাছে কিন্তু ইডেন গার্ডেন্স কিন্তু একটা পরিচিত, মানে আইপিএল হয়ে যাওয়ার ফলে দিল্লি মুম্বাই সেভাবে তুমি এখন ভাবে মানে ভারতীয় প্লেয়ারদের সেভাবে তুমি আলাদা করতে পারবে না। এই যে এইটা তো তার ঘরের মাঠ, আগে আমরা জানতাম সৌরভের ঘরের মাঠ কলকাতা, সচিনের মুম্বাই, এরকম একটা কিন্তু কিন্তু আইপিএল হয়ে যাওয়ার পর একটা দেশ খুলে গেছে, একটা জায়গা খুলে গেছে। এবং অবশ্যই ইডেন গার্ডেন্সের দর্শকরা কিন্তু একটা 12 ম্যানে কাজ করে, যে তারা কিন্তু তাদের অনিল কুম্বলে অতীতে বলতেন যে তাদের চিৎকারেই কিন্তু তার অনেকটা মোটিভেটেড হন ইডেন গার্ডেন্সের। সেখান থেকে ইডেন গার্ডেন্সের দর্শকরা তো আছে মানে ভূমিকা পালন করার জন্য। একদমই। অনেক ধন্যবাদ অঞ্জন, তোমাকে অনেক ধন্যবাদ। অর্থাৎ বোঝাই যাচ্ছে আজকে ইডেন গার্ডেন্সে যে খেলা রয়েছে তা নিয়ে কিন্তু চড়ছে উত্তেজনার পারদ, এবং এই উত্তেজনার পারদে ঠিক কি হতে পারে ফলাফল তার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা ভারতবাসী। কারণ ডু অর ডাই ম্যাচ আজ নন্দনকানন ইডেন গার্ডেন্সে।